আচ্ছা, আজকের ভিডিওতে আমরা মেনলি দুটো তিনটে টপিক আলোচনা করব। তার মধ্যে প্রথম যে টপিকটা দেখব সেটা হচ্ছে ম্যান্ডেলিয়ান সূত্রের ব্যতিক্রম। আমি প্রথম দিন তোমাদের বলেছিলাম, যখন ম্যান্ডেলিজম শুরু করেছিলাম, যে ম্যান্ডেল যে সমস্ত মতবাদ দিয়েছিলেন সেই মতবাদগুলো কিন্তু সবটাই যে সঠিক তা কিন্তু নয়, বরঞ্চ ঠিক তার বিপরীত। অধিকাংশ ক্ষেত্রেই ম্যান্ডেল দ্বারা গৃহীত বা ম্যান্ডেল দ্বারা প্রদত্ত যে সূত্রগুলো ছিল তার অনেক ব্যতিক্রমী ঘটনা আমরা পরবর্তীকালে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন। তা সত্ত্বেও আমরা ম্যান্ডেলকে ফাদার অফ জেনেটিক্স বলে থাকি, কেননা যে সময়ে ম্যান্ডেল প্রথম জিন তত্ত্ব সম্পর্কে একটা সুনিশ্চিত মতামত দিয়েছিলেন, সেই সময় অপরাপর কোনো বিজ্ঞানী ওই ধরনের কোনো মতামত আমাদের সামনে রাখতে পারেননি। এখানে আরেকটা কথা বলি, যে ম্যান্ডেলের সূত্র এইখানে তোমাদের বইয়ে বা অনেক সময় অনেক বইয়ে দেয়া থাকে যে ম্যান্ডেলের বেসিক্যালি চারটে সূত্র আছে। এক নম্বর সূত্র যেটা হচ্ছে ওয়ান ক্যারেক্টার ওয়ান ফ্যাক্টর। সরি, যেহেতু ম্যান্ডেল জিন কথাটা ব্যবহার করেননি, উনি ফ্যাক্টর বলেছিলেন, এবং উনি বলেছিলেন যে প্রত্যেকটা ফ্যাক্টর একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী। সো এটা একটা ম্যান্ডেলের সূত্র অনেক সময় লেখা থাকে, ওয়ান জিন বা ওয়ান ফ্যাক্টর ওয়ান ক্যারেক্টার, ওয়ান ফ্যাক্টর ওয়ান ক্যারেক্টার, ওয়ান ফ্যাক্টর ওয়ান ক্যারেক্টার, অর্থাৎ একটা জিন একটা নির্দিষ্ট চরিত্রের জন্য দায়ী। 2 নম্বর প্রকট এবং প্রচ্ছন্নের সূত্র। 3 নম্বর পৃথকীভবন সূত্র, যেটা ম্যান্ডেল একশঙ্কর জনন থেকে দিয়েছিলেন। আর 4 নম্বর স্বাধীন বিন্যাস সূত্র, যেটা দ্বিশঙ্কর জনন থেকে ম্যান্ডেল দিয়েছিলেন। এইটা বলার পরে আমি বলি, বাস্তবে কিন্তু এই ওয়ান ফ্যাক্টর ওয়ান জিন এবং ওয়ান ফ্যাক্টর ওয়ান ক্যারেক্টার এবং প্রকট প্রচ্ছন্ন, এরা কিন্তু ম্যান্ডেলের সূত্র নয়, এরা ম্যান্ডেলের উপসূত্র। এটা অনেক বইয়েই সূত্র হিসেবে লেখা আছে, বাট এই কনসেপ্টটা ঠিক না। বেসিক্যালি এরা হচ্ছে ম্যান্ডেলের উপসূত্র। সূত্র বলতে কিন্তু এই দুটোই, একটা পৃথকীভবন সূত্র আর একটা স্বাধীন বিন্যাস সূত্র। আমি তোমাদের বলেওছিলাম যে এই প্রত্যেকটা সূত্রের সমস্তটাই কিছু কিছু ব্যতিক্রম পাওয়া গেছে, এক্সেপ্ট পৃথকীভবন সূত্র। ম্যান্ডেলের পৃথকীভবন সূত্রের আজ পর্যন্ত কোনো ব্যতিক্রম খুঁজে পাওয়া যায়নি, সুতরাং এটা ম্যান্ডেলের একটা অভ্রান্ত বা নির্ভুল সূত্র। প্রকট প্রচ্ছন্ন এই যে উপসূত্র আর বা সূত্র যাই বলি না কেন, এর যে ব্যতিক্রমগুলো খুঁজে পাওয়া গেছে তার মধ্যে একটা তোমরা অলরেডি পড়েছো, অসম্পূর্ণ প্রকটতা, যেটা মিরাবালিস জালাপ্পার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো বৈশিষ্ট্যের কোনোটারই প্রকট কোনোটাই প্রচ্ছন্ন নয়, বরঞ্চ একটা তৃতীয় মিশ্র বৈশিষ্ট্য সেখানে আসছে। এটা স্ন্যাপড্রাগন বা সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে আমরা ক্রস করে দেখেছি। এরকমই আর একটা ঘটনা আছে সহপ্রকটতা। সহপ্রকটতা কী জিনিস? সহপ্রকটতা হচ্ছে যেখানে দুটি জিনের কোনোটাই প্রকট বা কোনোটাই প্রচ্ছন্ন রূপে আচরণ করে না, বরঞ্চ দুটি জিন উভয়েই ইকুয়ালি প্রকাশিত হয়, সমানভাবে প্রকাশিত হয়। মানুষের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের ব্লাড গ্রুপ আছে যেটাকে বলে এমএন ব্লাড গ্রুপ। আমরা এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের কথা জানি, কিন্তু এরকম আর একটা ব্লাড গ্রুপ সিস্টেম মানুষের মধ্যে আছে যেটাকে বলে এমএন ব্লাড গ্রুপ। তো দেখা যাচ্ছে এমএন ব্লাড গ্রুপের জন্য দুটো অ্যালিল দায়ী, একটা হচ্ছে LM আর একটা হচ্ছে LN। এলএম এই জিনটা যদি থাকে হোমোজাইগাস কন্ডিশনে, তখন ব্লাড গ্রুপ M হয়। যদি LN এবং LN এই দুটো অ্যালিল থাকে, তখন ব্লাড গ্রুপ N হয়। কিন্তু যদি LM এবং LN উভয় অ্যালিলই উপস্থিত থাকে, তখন ব্লাড গ্রুপ না তো M হয় না তো N হয়, বরঞ্চ ব্লাড গ্রুপ তখন MN ব্লাড গ্রুপ হয়ে যায়। তাহলে দেখো, MN ব্লাড গ্রুপ যখন LM এবং LN দুটো অ্যালিলই উপস্থিত থাকছে, তখন দুটো অ্যালিলেরই এক্ষেত্রে প্রকাশ ঘটছে। কোনোটা একা প্রকট কোনোটা প্রচ্ছন্ন নয়, বরঞ্চ দুজনাই সমানভাবে প্রকট, তাই একে বলে সহপ্রকটতা। এই সহপ্রকটতাও হচ্ছে ম্যান্ডেলিয়ান সূত্রের আর একটা ব্যতিক্রম। তো অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, এগুলো ম্যান্ডেলিয়ান সূত্রের ব্যতিক্রম। কাজে এই ম্যান্ডেলের যে প্রকট প্রচ্ছন্ন উপসূত্র সেটা কিন্তু সর্বজন বিদিত নয়, তার অনেক ত্রুটি আছে। এরপরে আসবো মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে স্বাধীন বিন্যাস সূত্র। নাও স্বাধীন বিন্যাস সূত্রের ভ্যালিডিটি বা স্বাধীন বিন্যাস সূত্রের বাস্তবতা, এটা নির্ভর করে একটা জায়গার ওপর। সেই জায়গাটা কি?
দেখো এখানে আমি দুটো বিপরীত বৈশিষ্ট্য নিয়েছি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। দ্বিসংকর জনন যেহেতু তোমাদের করানো হয়ে গেছে তোমরা জানো, এখান থেকে যদি আমরা গ্যামেট ফরমেশনটা দেখি তাহলে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি এই দুটো যে গ্যামেট পাবো এই দুটো হচ্ছে এনসিও টাইপ। আর যদি ক্রসিং ওভার হয় সেক্ষেত্রে পাবো ক্যাপিটাল এ স্মল বি আর স্মল এ ক্যাপিটাল বি, এই দুটো পাবো হচ্ছে সিও টাইপ। সুতরাং এনসিও আর সিও টাইপ এই দুটো গ্যামেট এখান থেকে আমরা পাবো। এটা নর্মালি হয়ে থাকে বা দ্বিসংকর জননের ক্ষেত্রে এটাই আমাদের হয়েছিল। এখন যদি লিঙ্কেজ বল যদি কার্যকরী হয় তাহলে কিন্তু এই ঘটনাটা আর ঘটবে না। এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কেজ বল কি? লিঙ্কেজ বল হচ্ছে একই ক্রোমোজোমের উপর পাশাপাশি অবস্থিত জিনদ্বয়ের মধ্যে, যেমন এখানে এ আর বি অথবা স্মল এ স্মল বি, এদের মধ্যে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের কারণে এরা একই শয্যাবিন্যাসে জনিত্রী থেকে অপত্যের দেহে সঞ্চারিত হয়। এই কথাটার মানে কি? অ্যাজ ইফ এ এবং বি এর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে, যে ফোর্সটাকে আমরা বলে থাকি লিঙ্কেজ ফোর্স। এখন এই লিঙ্কেজ বল যদি এ এবং বি এবং অথবা স্মল এ স্মল বি এর মধ্যে কাজ করে বা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর মধ্যে কাজ করে, তখন দেখা যাবে যে এরা যখন জনিত্রী থেকে অপত্যের দেহের মধ্যে সঞ্চারিত হচ্ছে, মানে যখন গ্যামেট গঠন করবে তখন এ বি অবস্থাতেই থাকবে, এ বি একে অন্যের থেকে আলাদা হয়ে যাবে না। দ্যাট মিন্স দেখো এখান থেকে সেক্ষেত্রে কেবলমাত্র আমরা এই গ্যামেট দুটোই পাবো যেখানে এ বি আলাদা হচ্ছে না বা স্মল এ বি আলাদা হচ্ছে না, ক্যাপিটাল এ বি আলাদা হচ্ছে না বা স্মল এ বি আলাদা হচ্ছে না। এদেরকে যদি আলাদা করতে হতো তাহলে ক্রসিং ওভার হতে হতো এবং সেক্ষেত্রে ক্রস ওভার টাইপ গ্যামেটটা পেতে হতো, কিন্তু এক্ষেত্রে সেটা পাওয়া যাবে না। কেন? এক্ষেত্রে এ এবং বি এর মধ্যে লিঙ্কেজ ফোর্স বা লিঙ্কড ফোর্স কাজ করছে। সেটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর মধ্যেও কাজ করতে পারে, স্মল এ এবং স্মল বি এর মধ্যেও কাজ করতে পারে। তাহলে লিঙ্কেজ কি না? লিঙ্কেজ হলো একই ক্রোমোজোমে পাশাপাশি উপস্থিত জিনগুলোর মধ্যে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের জন্য ওই জিনগুলো একই শয্যাবিন্যাসে জনিত্রী থেকে অপত্যের দেহের মধ্যে সঞ্চারিত হয়। এই একই শয্যাবিন্যাস মানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি পাশাপাশিই থাকবে, স্মল এ স্মল বি পাশাপাশিই থাকবে, এটাকে ব্রেক করা যাবে না। দ্যাট মিন্স ক্রসিং ওভার কিন্তু সেক্ষেত্রে হবে না। এখানে আরেকটা ব্যাপারও খেয়াল করতে হবে যে ধরো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এখানে এ আর এখানে বি রয়েছে, আবার সেম যদি আরেকটা ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে এখানে এ এবং এখানে বি রয়েছে, দুটোর মধ্যে তফাৎ কোথায়? না এখানে জিন দুটোর মধ্যে দূরত্ব বেশি, এখানে জিন দুটোর মধ্যে দূরত্ব কম। এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে জিনের মধ্যে যদি দূরত্ব বেশি হয় তখন তাদের মধ্যে লিঙ্কেজ বলও কম হবে, আর জিনগুলোর মধ্যে দূরত্ব যদি কম হয় তখন সেক্ষেত্রে কিন্তু লিঙ্কেজ বলের পরিমাণও বেশি হবে। তার মানে ক্রোমোজোমের উপর উপস্থিত জিনগুলোর মধ্যে দূরত্ব তাদের মধ্যে লিঙ্কেজ বলের পরিচায়ক হয়। দূরত্ব যদি বেশি লিঙ্কেজ বল কম, দূরত্ব যদি কম লিঙ্কেজ বল বেশি। আর লিঙ্কেজ বল যত বেশি তত জিন দুটো একই শয্যাক্রমে থাকবে, তত কিন্তু সেখানে ক্রসিং ওভার হবে না, তত ক্রস ওভার টাইপ গ্যামেট আমাদের তৈরি হবে না। আর যদি ক্রসিং ওভার নাই হলো, তাহলে ক্রস ওভার টাইপ গ্যামেট যদি তৈরি না হয়, শুধু এনসিও টাইপ তৈরি হয়, তখন কিন্তু স্বাধীন বিন্যাস সূত্র সেক্ষেত্রে আর টিকবে না। কেন না? স্বাধীন বিন্যাস সূত্র সবসময় বলেছে যে দু বা ততোধিক বিপরীত বৈশিষ্ট্য যখন জনিত্রী থেকে অপত্যের দেহে সঞ্চারিত হয় তখন কেবলমাত্র যে তারা পৃথক হয় তাই নয়, তারা সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এই সকল প্রকার সমন্বয়টা যদি হতে হয় তাহলে অবভিয়াসলি তাদের মধ্যে ক্রসিং ওভার হতে হবে, তবেই আমরা সকল প্রকার সমন্বয় মানে এনসিও টাইপও পাবো এবং সিও টাইপও পাবো। এক্ষেত্রে যদি লিঙ্কেজ বল কার্যকরী হয়ে যায় তাহলে কিন্তু ক্রসিং ওভার টাইপটা আর পাবো না। নাও ম্যান্ডেলের সাফল্য লাভের এটা একটা বিরাট কারণ ছিল যে ম্যান্ডেল যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, সেই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনগুলো তারা হয় আলাদা আলাদা ক্রোমোজোমের উপর উপস্থিত ছিল, অথবা যদি একই ক্রোমোজোমের উপর উপস্থিত থেকেও থাকে
তাদের মধ্যে দূরত্ব এত বেশি ছিল যে সেখানে লিঙ্কেজ বল কার্যকরী ছিল না। তাই ম্যান্ডেলের ওই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবসময়ই এনসিও টাইপ আর সিও টাইপ দুটো গ্যামেটই পাওয়া গেছিল। অর্থাৎ ম্যান্ডেল ওয়াজ লাকি যে ওই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে কোথাও কোনো লিঙ্কেজ কার্যকরী ছিল না। তাই ম্যান্ডেল স্বাধীন বিন্যাস সূত্র সেখান থেকে খুব সহজেই বের করতে পেরেছিলেন। এটা দেখবে তোমাদের আমি যা ম্যাটেরিয়াল দিয়েছিলাম তার মধ্যে লেখানো আছে, ম্যাটেরিয়ালগুলো আমি আগে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম, যে ম্যান্ডেলের সাফল্য লাভের কারণ কী। না, ম্যান্ডেলের সাফল্য লাভের একটা বড় কারণ ছিল উনি মটর গাছ নির্বাচন করেছিলেন। চয়েস অফ প্ল্যান্ট ওয়াজ এক্সেলেন্ট। কেন না, এই মটর গাছের কতগুলো বৈশিষ্ট্য আছে সেটা আমি আলাদাভাবে তোমাদের বলেওছি পড়ে নিতে। উভলিঙ্গ ফুল, সংক্ষিপ্ত জীবনচক্র, খুব সহজেই পরনিষেক ঘটানো যায় ইত্যাদি ইত্যাদি। পুংস্তবক এবং স্ত্রীস্তবকগুলো আকারে অনেক বড়, এই সব কারণের জন্য মটর গাছ নির্বাচন এটা তার অত্যন্ত চয়েস অফ প্ল্যান্ট খুব এক্সেলেন্ট ছিল। 1, 2, ম্যান্ডেল অ্যাট এ টাইম 1 জোড়া বা 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, ফলে পরীক্ষালব্ধ ফলাফলগুলোকে গাণিতিকভাবে বিশ্লেষণ করা তার পক্ষে সহজ হয়েছিল। 3, ম্যান্ডেল তার সূত্রগুলো দেওয়ার সময় রাশিবিজ্ঞানের ভাষায় পরীক্ষালব্ধ ফলাফলগুলো বিশ্লেষণ করেছিলেন, ফলে তার পক্ষে সূত্রগুলো দেয়া ইজি হয়েছিল বা সম্ভব হয়েছিল। সর্বোপরি 4th, ম্যান্ডেল ওয়াজ ভেরি লাকি, খুব সৌভাগ্যবান ছিলেন যে তিনি যে জিনগুলো নিয়েছে কাজ করেছিলেন সেই জিনগুলোর মধ্যে কোনো লিঙ্কেজ কার্যকরী ছিল না। কেন না, তারা হয় আলাদা আলাদা ক্রোমোজোমের উপর উপস্থিত ছিল, অথবা তারা যদি একই ক্রোমোজোমের উপর থেকেও থাকে তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স এত বেশি ছিল যে যেখানে লিঙ্ক বলের পরিমাণ সেখানে খুব কমে গেছিল। ফলে প্রত্যেকটা ক্ষেত্রেই উনি যেমন এনসিও টাইপ পেয়েছেন তেমন সিও টাইপ পেয়েছেন, ক্রস ওভার টাইপও পেয়েছেন। এমন কোনো কেসেস পাননি যেখানে ক্রসিং ওভার হয়নি। দেয়ারফর ম্যান্ডেল সেখান থেকে স্বাধীন বিন্যাস সূত্র দিতে পেরেছিলেন। কিন্তু ম্যান্ডেল পরবর্তীকালের বিজ্ঞানীরা বিভিন্ন জিনের মধ্যে লিঙ্কেজ খুঁজে পান এবং তখন তারা দেখেন যে সেক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভার হচ্ছে না, ক্রস ওভার টাইপ গ্যামেটও পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু স্বাধীন বিন্যাস সূত্র আর টিকছে না বা দাঁড়াচ্ছে না। কাজেই ম্যান্ডেল সূত্রের এগুলো ব্যতিক্রম। এই প্রশ্নটা ভালো করে করে নেবে যে ম্যান্ডেলের সাফল্য লাভের সম্ভাব্য কারণগুলি কী। নেক্সট একটা খুব ছোট টপিক আমরা আজকে নেব, এটা একদম তোমাদের যখন জেনেটিক্সটা যে জায়গাটা থেকে শুরু হয়েছে তার আগে দেখবে আছে, সেটা হচ্ছে প্রকরণ বা ভ্যারিয়েশন। এই জিনিসটা আমাদের এর পরেও পড়তে হবে, সেই জন্য এটা একটু খুব ভালো করে পড়তে হবে এখানে। পরে যখন আমরা এভলিউশন পড়ব, এভলিউশনের চ্যাপ্টারটার মধ্যেও আবার এই প্রকরণ বা ভ্যারিয়েশন আছে বিবর্তনের মধ্যে। তো এই প্রকরণ বা ভ্যারিয়েশনটা কি না, বিজ্ঞানী ডারউইন বলেছিলেন যে পৃথিবীতে যে কোনো দুটো জীব তারা কখনো হুবহু এক রকমের হয় না, তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থেকে যায়। সেই এমনকি তারা যদি একই পিতামাতার সন্তান সন্ততি হয় তাতেও তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে। এই পার্থক্যটাকেই উনি ভ্যারিয়েশন বা প্রকরণ বলে উল্লেখ করেন। তোমাদের যদি মনে থাকে, আমি যখন কোষ বিভাজন পড়িয়েছিলাম তখন মিওসিস কোষ বিভাজনে আমি বারবার একটা কথা উল্লেখ করেছিলাম যে মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে, তাই জিনের পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন হয়, আর এর ফলে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রকরণের আবির্ভাব ঘটে। আর প্রকরণ হয় বলেই জীবের বিবর্তন হয়, কেননা জীবের বিবর্তনের প্রধান উপাদানই হলো প্রকরণ। এটা আমি ওখানে পড়িয়ে এসেছিলাম। তো বেসিক্যালি প্রকরণ হচ্ছে জীবের মধ্যে তার আকার, তার আয়তন, তার গঠন, তার স্বভাব এর সঞ্চারণযোগ্য পার্থক্য। সেটা একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে হতে পারে, এমনকি একই পিতামাতার সন্তান সন্ততির মধ্যেও হতে পারে। কিছু না কিছু পার্থক্য থাকে, একজ্যাক্ট কপি হয় না, যদি না তারা ক্লোন হয়। ক্লোন মানে অঙ্গজ জনন পদ্ধতিতে যদি তাদের মধ্যে বংশবৃদ্ধি না হয়। তো এই যে প্রকরণ, এই প্রকরণগুলো কি কি কারণে হয়? 1 নম্বর কারণ হচ্ছে যদি ক্রোমোজোমের আকারের পরিবর্তন ঘটে যায়। 2 নম্বর হচ্ছে যদি ক্রোমোজোমের গঠনের পরিবর্তন ঘটে, এটা গঠনের হবে না, আকারের বা গঠনের একই, এটা ক্রোমোজোমের যদি সংখ্যার পরিবর্তন ঘটে তখনও কিন্তু ভ্যারিয়েশন আসতে পারে। ক্রোমোজোম মধ্যস্থ জিনের গঠনের যদি পরিবর্তন হয় বা জিনের সজ্জাক্রমের যদি পার্থক্য তৈরি হয়,
আর ক্রসিং ওভার যদি ঘটে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে তখনও ভ্যারিয়েশন আসে। তো এইরকম বিভিন্ন কারণে জিনগত বিভিন্ন কারণের জন্য জীবের মধ্যে ভ্যারিয়েশন আসে। এছাড়াও আরও অনেক কারণ আছে, যেমন মিউটেশন। এইটা একটা নতুন কথা তোমরা এখন শুনলে। মিউটেশন কি আমি তোমাদের আগেও লিখিয়েছিলাম মোস্ট প্রবাবলি, যে জিনের আকস্মিক পরিবর্তন যদি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বাহিত হয় তখন তাকে বলে মিউটেশন। তো জিন বা ডিএনএর মধ্যে যদি আচমকা কোনো পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা স্থায়ী হতে হবে, অর্থাৎ এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সেটা যেতে হবে, তখন আমরা এই ধরনের পরিবর্তনকে বলে থাকি মিউটেশন। এবং মিউটেশন কারণেও নতুন চারিত্রিক বৈশিষ্ট্য বা প্রকরণ আসে। তো এরকম প্রচুর প্রকরণ আছে যেটা আমাদের মানুষের পপুলেশনের মধ্যে যায়। এখানে তোমাদের বইয়ের মধ্যে দেখবে দুটো জিনিস দেয়া আছে। একটা দেখবে ওই মুক্ত ও সংযুক্ত কানের লতি, এই যে ছবিটাও এখানে দেয়া আছে। দেখো কানের কারুর ক্ষেত্রে ওই লতিটা জোড়া, সেটা যুক্ত, কারুর ক্ষেত্রে লতিটা খোলা, সেটা মুক্ত। কেউ জিভটা পার্শ্বীয়ভাবে গোটাতে পারে, এটাকে বলে রোলিং টাং বা রোলার টাং। কারুর ক্ষেত্রে জিভটা পার্শিয়ালি গোটাতে পারে না, এটা হচ্ছে স্বাভাবিক জিভ। এখান থেকে তোমাদের যেগুলো পড়তে হবে যে এই প্রকরণগুলো কোনটা অটোজমীয়, মানে কোনটা এই প্রকরণের জন্য দায়ী জিন কোনটার ক্ষেত্রে অটোজোমের উপর উপস্থিত, কোনটার ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোমের উপর উপস্থিত, এগুলো মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে কোনটা প্রকট আর কোনটা প্রচ্ছন্ন। যেমন দেখো এই যে সংযুক্ত বা মুক্ত কানের লতি, এটা অটোজমীয় প্রকট, মুক্ত কানটা হচ্ছে অটোজমীয় প্রকট। এগুলো তোমাদের খুব ট্রু ফলসে আসে। মানুষের যুক্ত কানের লতি একটি অটোজমীয় প্রকট বৈশিষ্ট্য, ট্রু না ফলস? যুক্ত বলেছে ওই জন্য ফলস হয়ে যাবে, মুক্তটা প্রকট। ঠিক তেমনি এরকম আসে ট্রু ফলসের মধ্যে যে রোলিং টাং, এটা মানুষের ক্ষেত্রে একটি অটোজমীয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ট্রু না ফলস? কাজেই এইটা খুব ভীষণভাবে মনে রাখবে যে কোনটা প্রকট, কোনটা প্রচ্ছন্ন, কোনটা অটোজোমের উপর উপস্থিত। এখানে যে দুটো উদাহরণ আমরা দিলাম, এই দুটো উদাহরণই কিন্তু অটোজোমের উপরই। আগামী দিনে যখন আমরা আরও বিভিন্ন টপিক নেব, সেখানে আমরা সেক্স ক্রোমোজোমের উপরেও কিছু এরকম প্রকরণ পাবো। আজ এই পর্যন্তই।